এক উঁচু পাহাড়ে কিছু পক্ষীরাজ ঘোড়া বাস করত। তাদের মধ্যে একটি পক্ষীরাজ ছিল সবচেয়ে ছোট। অন্য পক্ষীরাজগুলো যখন সুন্দরভাবে পাহাড়ের চারপাশে উড়ে বেড়াত তখন সে শুধু চেয়ে থাকত। তারও খুব ইচ্ছে করত তাদের মতো উড়তে। একদিন যখন তার মা আশেপাশে ছিল না, সে একা একাই একটু উড়তে শুরু করল, কিন্তু উড়তে না পেরে সে নিজেকে আর সামলাতে পারল না। বাতাসের সঙ্গে সে পেরে উঠছিল না। ভয়ে চিৎকার করে উঠল, মা বাঁচাও, আমি পড়ে যাচ্ছি। মা কোথায় গেলে তুমি? আমি কোথায় চলে এলাম? কাউকে তো দেখতে পাচ্ছি না। মা কোথায় তুমি? আমি তো আর নড়াচড়া করতে পারছি না। অন্যদিকে এক কাঠুরে তার স্ত্রীকে বলছিল, বউ, আমি যাচ্ছি কাঠ কাটতে, তুমি বাবুকে নিয়ে ঘরে থেকো, আর বাইরে বের হওয়ার দরকার নেই। বনে জন্তু জানোয়ার ঘরে সবসময়, কদিন মাত্র ওর বয়স কেবল। এখন তোমাকে কোনো কাজে বের হতে হবে না। কাজ থেকে ফিরে এসে বাড়ির কাজ আমি করে দেব। স্ত্রী বলল, ঠিক আছে, আমি বাবুকে নিয়ে ঘরেই থাকব, কোথাও যাব না। বনের মধ্যে কোনো ছোট বাচ্চার কথা শুনতে পেল কাঠুরে। ভাবল, এই গহীন বনে আমি আর আমার পরিবার ছাড়া তো কেউ থাকে না, তাহলে এখানে ছোট বাচ্চা আসবে কোথা থেকে? কণ্ঠস্বর অনুসরণ করে সে এগিয়ে গেল। ওই তো কথা বলছে। সে ভাবল, গিয়ে দেখি তো একবার। কাছে গিয়ে দেখল একটি ছোট পক্ষীরাজের ছানা মাটিতে পড়ে কাতরাচ্ছে। কাঠুরে অবাক হয়ে বলল, এখানে তো কোনো বাচ্চা নেই, এই তো দেখছি এক পক্ষীরাজের ছানা। অনেক আগেই শুনেছিলাম বনের এই উঁচু পাহাড়ে নাকি পক্ষীরাজ ঘোড়া থাকে, অনেকে নাকি তাদের উড়তেও দেখেছে, কিন্তু এসব কথায় কোনোদিন কান দিইনি, বিশ্বাসও করিনি। আজ তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে ও বিপদে পড়েছে। কাছে গিয়ে দেখি কি হয়েছে তোমার। কাছে যেতেই ভয়ে কেঁদে উঠল পক্ষীরাজের ছানা। তুমি কে? দয়া করে আমাকে মেরো না, আমি কোনো ক্ষতি করিনি, আমাকে মেরো না। কাঠুরে বলল, আমি সবুজ এই বনে কাঠ কাটি, তোমার কি হয়েছে বলো, আমি তোমাকে সাহায্য করব। ছোট পক্ষীরাজটি বলল, সত্যি তুমি আমাকে সাহায্য করবে? কিন্তু আমার মা বলেছে মানুষেরা পক্ষীরাজদের পছন্দ করে না, তারা পক্ষীরাজদের মেরে ফেলে, তাই তো আমার মা কখনো আমাকে পাহাড় থেকে নিচে নামতে দেয়নি। কাঠুরে বলল, তোমার মা তোমাকে ভয় দেখিয়েছে, আমি এমন কিছুই করব না, তোমার কি হয়েছে বলো আমাকে। পক্ষীরাজের ছানা বলল, আমি উড়তে গিয়ে পাহাড় থেকে এখানে পড়ে গেছি, অনেক ব্যথা পেয়েছি, নড়াচড়া করতে পারছি না। কাঠুরে বলল, ঠিক আছে, তোমাকে আমার বাড়ি নিয়ে যাই, চলো। কাঠুরের স্ত্রী ঘরে একটি অদ্ভুত ঘোড়া দেখে অবাক হলো। এটা আবার কেমন ঘোড়া নিয়ে এসেছো? এমন ঘোড়া তো কখনো দেখিনি। কাঠুরে বলল, এটা পক্ষীরাজ ঘোড়া, বনের ওই পারে উঁচু পাহাড়ে থাকে ওরা, ও ঠিকভাবে উড়তে পারে না, উড়তে গিয়ে নিচে পড়ে ব্যথা পেয়েছে, সুস্থ হয়ে উঠতে শেখার আগ পর্যন্ত এখানেই থাকবে, এরপর ও যখন উড়তে শিখবে তখন চলে যাবে। মমতাময়ী কাঠুরের স্ত্রী সবুজ পক্ষীরাজকেও তাদের সন্তানের মতো ভালোবাসতে শুরু করল। কিছুদিন পর রাজপ্রাসাদের বেলকনিতে দাঁড়িয়ে রানী দীর্ঘশ্বাস ফেলছিলেন। রাজা এসে বললেন, রানী, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, তুমি প্রায় এই বেলকনিতে এসে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকো, কেন বলো তো? রাজপ্রাসাদে এত জিনিস থাকতে, এত জায়গা থাকতে তুমি এখানে এসে এভাবে দাঁড়িয়ে থাকো কেন? রানী বিষণ্ণ স্বরে বললেন, রাজপ্রাসাদে সবই আছে মহারাজ, কিন্তু জানি আমার সুখে থাকার যা নেই তা হলো আমার সন্তান, তাই কোনো কিছু ভালো লাগে না। আর যখন আমার একেবারেই বেশি খারাপ লাগে তখন আমি বেলকনিতে এসে আকাশের দিকে তাকিয়ে উপরওয়ালার কাছে নিজের মনের সব কথা বলি, তিনি যেন আমার মনের কষ্ট দূর করেন সেই প্রার্থনা করি। রাজা রানীর হাত ধরে বললেন, রানী, আমার দেখা সবচেয়ে নিষ্পাপ মানুষ হলে তুমি, আমার বিশ্বাস উপরওয়ালা তোমাকে নিরাশ করবেন না। কিছুদিন পর হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো। কাঠুরে আতঙ্কিত হয়ে বলল, হঠাৎ এমন ভয়ঙ্কর ঝড় শুরু হলো কেন? কিছুই তো বুঝতে পারছি না, মনে হচ্ছে এখনই আমাদের ঘরবাড়ি উড়ে যাবে, গাছপালাও ভাঙতে শুরু করেছে, কি করব এবার? এই ঝড়ের কবল থেকে কি করে বাঁচব? এখানে থাকলেও বাঁচতে পারবো না, আবার পালিয়েও কোথাও যেতে পারবো না, আমাদের ছেলেটার কি হবে? তাদের চোখের সামনে সবুজ পক্ষীরাজটি উড়ে এসে দাঁড়াল। কাঠুরে আকুল হয়ে বলল, পক্ষীরাজ, তুমি আমার ছেলেটাকে বাঁচাও, ওকে পিঠে নিয়ে তুমি নিরাপদ আশ্রয়স্থলে চলে যাও। পক্ষীরাজ বলল, কিন্তু আমি কি এই ঝড়ের বেগ সামলে ওকে নিয়ে যেতে পারবো? কাঠুরে বলল, তুমি পারবে, তোমাকে পারতেই হবে, দয়া করে আমাদের ছেলেকে তুমি বাঁচাও। পক্ষীরাজ রাজি হলো, ঠিক আছে, আমি না হয় ওকে নিয়ে চলে যাব, কিন্তু তোমাদের কি হবে? এই ঝড়ে তোমরা বাঁচবে কি করে? কাঠুরে বলল, আমাদের চিন্তা তোমাকে করতে হবে না, তুমি শুধু আমার ছেলেটাকে বাঁচাও, তাহলেই হবে, আর কিছুই চাই না, আমাদের কপালে যা আছে তাই হবে, আর দেরি করো না, এবার ওকে নিয়ে চলে যাও।
পক্ষীরাজ কাঠুরের ছেলেকে তার পিঠে বসিয়ে উড়ে গেল। কাঠুরে অনেক ভালো মানুষ ছিল। মনে মনে ভাবল, পক্ষীরাজ, সেদিন সে আমাকে বাঁচিয়েছে, আমাকে সন্তানের মতো ভালোবেসেছে, তার কথা আমাকে রাখতেই হবে। আমার যত কষ্টই হোক, ওকে নিয়ে আবার নিরাপদ জায়গায় যেতে হবে। উড়তে উড়তে পক্ষীরাজ একটি বিশাল রাজবাড়ির দিকে নজর করল। ওটা তো মনে হচ্ছে একটা রাজবাড়ি। ওই বাড়ির বারান্দায় ওকে নিয়ে যাই, এ বাড়িতে তো আর কোনো অযত্ন হবে না বলে মনে হচ্ছে। পক্ষীরাজ রাজবাড়ির বেলকনিতে এসে নামল। রানী তখন কাঁদছিলেন। হঠাৎ তিনি একটি শিশুর কান্নার শব্দ শুনতে পেলেন। আরে, এখানে বাচ্চা এলো কোথা থেকে? আরে, কেমন ঘোড়া! রাজা ছুটে এসে দেখলেন। রানী, দেখেছ? আমি তোমাকে বলেছিলাম না, উপরওয়ালা তোমার প্রার্থনা ঠিক শুনবেন। দেখলে তো, পক্ষীরাজ তোমার জন্য ছেলে নিয়ে এসেছে। তোমার আর কোনো দুঃখ থাকবে না। রানী আনন্দে কেঁদে ফেললেন। তোমরা ওকে পেয়ে খুশি হয়েছ? রাজা জিজ্ঞেস করলেন। রানী বললেন, হ্যাঁ, আমরা অনেক খুশি হয়েছি। তুমি ওকে কোথা থেকে নিয়ে এসেছ? পক্ষীরাজ বলল, ওর বাবা মা বনে থাকত, পরে অনেক ঝড় হওয়ার কারণে ওকে বাঁচাতে এখানে নিয়ে এসেছি। রাজা বললেন, খুব ভালো করেছ। এখন থেকে আমাদের রাজকুমার মোহন। আমরা ওকে আর কোথাও যেতে দেব না। রানীর দিকে তাকিয়ে বললেন, পক্ষীরাজ, তুমি এবার খেয়ে নাও। ভেবো না তুমি একা। আমরা মোহনকে যেমন ভালোবাসব, তেমনি তোমাকেও ভালোবাস। পক্ষীরাজ ভাবল, এরা তো বলছে ওকে আর যেতে দেবে না, কিন্তু ওর তো বাবা মা আছে। আমি গিয়ে একবার তাদের দেখে আসি। পরের দিন সকালে পক্ষীরাজ কাঠুরের বাড়িতে গেল। গিয়ে দেখল কাঠুরে আর তার বউ মরে পড়ে আছে। মনে হয় কাল ঝড়ে মরে গেছে। ভাবল পক্ষীরাজ, আমি কি তাহলে এবার আমার মায়ের কাছে চলে যাব? না না, ওদের ছেলের দায়িত্ব আমাকে দিয়ে গেছে। আমি এই দায়িত্ব ফেলে চলে যেতে পারি না। আমি সারা জীবন ওর সাথেই থাকব। ফিরে এসে দেখল রানী আর রাজা মোহনের পাশে দাঁড়িয়ে আছেন। কিন্তু পক্ষীরাজকে দেখে তারা অবাক হলেন। একই, পক্ষীরাজটা কোথায় গেল? ও কি একেবারে চলে গেছে? রানী জিজ্ঞেস করলেন। পক্ষীরাজ কাছে এসে বলল, না রানী মা, আমি চলে যাইনি। কাল রাতে ঝড়ের মধ্যে ওর বাবা মাকে মনে রেখে এসেছিলাম, আর সকালে গিয়ে দেখলাম তারা আর বেঁচে নেই। এখন থেকে মোহনের আপনজন আপনারাই। বছর কয়েক পর মোহন বড় হয়েছে। একদিন রাজা বললেন, মোহন, তুমি এখন বড় হয়েছ। এখন সারা দিন শুধু পক্ষীরাজের সাথে থাকলে চলবে না। তোমার এখন রাজ দরবারে সময় দিতে হবে, সেনাপতির সাথে সময় দিতে হবে, যুদ্ধের প্রশিক্ষণ নিতে হবে। এসব না করে সারাক্ষণ পক্ষীরাজকে নিয়ে পড়ে থাকলে আমি তোমাকে রাজ্যের ভার বুঝিয়ে দেব কি করে? আমারও তো এখন বয়স হয়ে গেছে, তোমাকে এসব বুঝতে হবে। মোহন মুখ গোমরা করে বলল, মা, তুমি বাবাকে বোঝাও। আমার এসব ভালো লাগে না, আর পক্ষীরাজকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। রানী দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার হ্রাস করা পেয়ে পেয়ে ও এমন হয়ে গেছে। তুমি ওকে বোঝাও, আমি আর কিছু বোঝাতে পারবো না। আমি জানি তুমি আমার কথাও শুনবে না, তাই এই দায়িত্ব আমি তোমাকে দিলাম। পক্ষীরাজ মোহনের দিকে তাকিয়ে বলল, মোহন, তুমি তোমার বাবা মায়ের কথা না শুনলে আমি কিন্তু চলে যাব। মোহন আঁতকে উঠে বলল, পক্ষীরাজ, তুমি এমন কথা বলো না। পক্ষীরাজ বলল, তাহলে কাল থেকে তুমি রাজ দরবারে যাবে, যুদ্ধ প্রশিক্ষণ নেবে। পরের দিন মোহন অনিচ্ছা সত্ত্বেও রাজ দরবারে গেল। রাজা সেনাপতিকে বললেন, হে সেনাপতি, এখন থেকে প্রতিদিন মোহন আমার সাথে রাজ দরবারে আসবে, সব শিখবে। এ বছরের শেষ দিকে ওর হাতে আমি রাজ্যের দায়িত্ব তুলে দেব। তুমিও আজ থেকে ওকে যুদ্ধ প্রশিক্ষণ দিতে শুরু করো। সেনাপতি কুটিল হেসে বলল, সে তো খুবই ভালো কথা। আমি আজ থেকে রাজকুমারকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত। মনে মনে বলল, এটা কি হলো? কোথায় আমি ভেবেছি এই রাজ্য আমি দখল করব, তা না এখন রাজকুমারকে প্রশিক্ষণ দিতে হবে। এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। প্রশিক্ষণের অজুহাতেই ওকে আমি মেরে ফেলব, কেউ বুঝতেও পারবে না। প্রশিক্ষণের সময় সেনাপতি মোহন হঠাৎ সেনাপতি তলোয়ার বের করে মোহনের দিকে তেড়ে এল। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে সবুজ পক্ষীরাজ বিদ্যুতের মতো নেমে এসে মোহনকে রক্ষা করল। আপনি এটা কি করলেন? আমি অন্যায় কিছু করিনি। আপনাকে এসব মোকাবেলা করতে হবে। ভয় পেলে চলবে না। যুদ্ধ এত সহজ না। আর না পারলে আপনার বাবাকে বলে দেবেন আপনি রাজ্যের ভার নিতে পারবেন না। মোহন বুঝতে পারল না সেনাপতি তার সাথে এমন কেন করছে। বাবাকেও কিছু বলতে সাহস পেল না, কারণ তিনি হয়তো তাকেই বকবেন। পক্ষীরাজ বলল, তোমাকে কিছু বলতেও হবে না। তুমি কাল আবার শিখতে যাবে। আমি তোমাকে পাহারা দেব। কোনো বিপদ হলে আমি তোমাকে বাঁচাব। পরের দিন মোহন আবার প্রশিক্ষণে গেল। সন্ধ্যায় রাজাকে বলল, বাবা, সেনাপতির হাবভাব আমার ভালো লাগে না। আমার কেন জানি মনে হয় সে সবসময় আমাকে আক্রমণের চেষ্টা করে। এই কদিনে বেশ কয়েকবার পক্ষীরাজের জন্য আমি বেঁচে গেছি। রাজা হেসে বললেন, তুমি ভয় পাও তাই তোমার ওসব মনে হয়। ভুলে যেও না তুমি রাজকুমার।
তোমার উপর আক্রমণ করার সাহস সেনাপতির নেই। তুমি ওসব ভয় না পেয়ে প্রশিক্ষণ চালিয়ে যাও। দিন দিন মোহন যুদ্ধ প্রশিক্ষণে বেশ পারদর্শী হতে শুরু করল। সেনাপতি মনে মনে ভাবল, ভেবেছিলাম আক্রমণ করলে ভয় আর আসবে না, কিন্তু সে ঠিকই আসে। প্রথমে পক্ষীরাশা তাকে বাঁচালেও এখন সে নিজেই সামলাতে পারে। আমার চেয়েও ভালোভাবে যেন সে যুদ্ধ কৌশল শিখে ফেলেছে। এভাবে বসে বসে এসব আর দেখলেই চলবে না, এবার আমাকে শেষ সিদ্ধান্ত নিতেই হবে। কালই আমি পাশের রাজ্যে যাব। পরের দিন সেনাপতি পাশের রাজ্যের রাজার কাছে গেল এবং বলল, বলুন সেনাপতি, আমি একটা শর্ত নিয়ে এসেছি আপনার কাছে। সেটা হলো আমাদের রাজ্য আপনি আক্রমণ করবেন, আক্রমণে বর্তমান রাজাকে হারাবেন, তারপর সেখানকার রাজা হব আমি, কিন্তু সমান সুবিধা আর রাজ্যের লভ্যাংশ পাবেন আপনিও। লোভী রাজা রাজি হল। আমি এতে রাজি, তাহলে আমরা আক্রমণ করব। কিছুদিন পর রাজার কাছে খবর এল, সেনাপতি, পাশের রাজ্যের রাজা আমাদের রাজ্য আক্রমণ করেছে। আর তুমি চুপ করে বসে আছো কেন? ওদের যোগ্য জবাব দিয়ে এসো। ওরা সাহস পায় কি করে আমাদের রাজ্যের দিকে চোখ তুলে তাকাতে? সেনাপতি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ক্ষমা করবেন মহারাজ, আমি এটা পারব না। ওরা অনেক সৈন্য নিয়ে আক্রমণ করেছে। ওদের মুখোমুখি হলে আমার নিশ্চিত মৃত্যু জেনে আমি এ কাজ করতে পারব না। রাজা হতাশ হয়ে বললেন, তাহলে কি এবার আমার রাজ্য হারাতে হবে? ঠিক তখনই মোহন এগিয়ে এসে বলল, না বাবা, তোমাকে রাজ্য হারাতে হবে না। আমি যুদ্ধ করতে প্রস্তুত, এখনই যাচ্ছি আমি। পক্ষীরাজ, চলো। মোহন পক্ষীরাজের ঘাড়ে চেপে আকাশ থেকে তাদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করল এবং ওই রাজাকে বন্দী করে নিয়ে এল। রাজ দরবারে ফিরে এসে মোহন বলল, বাবা, এই দেখুন, আপনার শত্রুকে ধরে নিয়ে এসেছি। রাজা বন্দী রাজার দিকে তাকিয়ে বললেন, তোমার সাহস হলো কি করে আমার রাজ্যের দিকে চোখ তুলে তাকানোর? বন্দী রাজা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ শুনুন, আমি নিজের ইচ্ছায় এসব করিনি। আমাকে আপনার এই সেনাপতি উস্কানি দিয়েছিল। আপনাকে হারিয়ে সে এই রাজ্যের রাজা হতে চেয়েছিল। আমার কোনো দোষ নেই, আপনি আমাকে ক্ষমা করুন। রাজার আগে সেনাপতির দিকে তাকিয়ে বললেন, তার মানে তোমার সন্দেহ ঠিক ছিল রাজকুমার। এই রাজাকে ছেড়ে দাও আর সেনাপতিকে বন্দী করো। সেনাপতি ভয়ে চিৎকার করে বলল, আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি আর কখনো এমন করব না। রাজা সৈন্যদের আদেশ দিলেন, নিয়ে যাও ওকে আমার সামনে থেকে। মোহন রাজার দিকে তাকিয়ে বলল, বাবা, 1 বছর পর তোমার হাতে আমি দায়িত্ব দিতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তুমি তোমার যোগ্যতা প্রমাণ দিয়েছ। আজ থেকে এই রাজ্যের সব দায়িত্ব তোমার। রাজা মোহনের মাথায় রাজমুকুট পরিয়ে দিলেন। সকলে একসাথে চিৎকার করে উঠল, জয় রাজা মোহরের, জয় জয় রাজা মোহরের।